আসসালামু আলাইকুম। আজকের বিষয় হচ্ছে মাহফুজ আলম। হঠাৎ করে মাহফুজ আলম কেন এত বিতর্কিত হয়ে গেল? মাহফুজ আলম আসলে কি মাস্টারমাইন্ড? আসলে একটা গোড়া থেকে ঘুরে আসি। ভিডিওটা শুরু করার আগে আল্লামা দেলোয়ার হোসেনকে স্মরণ করছি। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক। তিনি অনেক আগে তার একটি তফসিরের মাহফিলে বলেছিলেন, কোনো একটা স্বৈরাচার সরকার যখন মনে করে তাকে স্বৈরতান্ত্রিকভাবে টিকে থাকতে হবে, তখন সে তার পতনের সকল ছিদ্র বন্ধ করে দেয়। কিন্তু নিজের অজান্তে একটা ছিদ্র থেকেই যায়। আসলে ওই ছিদ্র দিয়েই স্বৈরাচার সরকারের পতনটা হয়েছে না আওয়ামী লীগের? কেউ কি ভেবেছিল আওয়ামী লীগ এভাবে পতন হবে? কিন্তু হয়েছে আল্লাহর যা মর্জি। যেদিন যেদিন আল্লামা দেলোয়ার হোসেন সাদি মৃত্যু হয়, সেদিনেই আওয়ামী লীগের পতনের ঘণ্টাটা বেজে গিয়েছিল আল্লাহর পক্ষ থেকে। যাক, আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পরে সর্বপ্রথম করেছিল সেটা হচ্ছে বিডিআর হত্যাকাণ্ড। বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে কতগুলো দেশপ্রেমিক জওয়ানকে একেবারে শেষ করে দিয়েছে। এরপর বিডিআর সহ সেনা সেনা সহ সেনাদেরকে এমনভাবে সাজিয়েছে যাতে সরকারের বিরুদ্ধে বা ভারতের বিরুদ্ধে কোনো কথা বলতে না পারে। অনেকটা সবাই যেন ভারতের গোলাম হয়ে থাকে, এভাবে সাজিয়েছিল। এটা গেল সেনার কথা। এবার আসি পুলিশের মধ্যে পুলিশটাকে এমনভাবে সাজিয়েছে, দলীয়করণ এমনভাবে দলীয়করণ করেছে যে অনেকটা ঘোষণা দিয়ে যে ছাত্রলীগ ছাড়া বা যুবলীগ ছাড়া আওয়ামী লীগ ছাড়া কাউকে চাকরি দেওয়া হবে না। পৃথিবীর ইতিহাসে এরকম নজির কোথায় আপনি পাবেন না যে ঘোষণা দিয়ে দলীয়করণ করা। পুরো পুলিশ প্রশাসনকে সম্পূর্ণরূপে আওয়ামী লীগ ছাত্রলীগ দিয়ে ভরে ফেলেছে, অর্থাৎ পুরো পুলিশ প্রশাসন হয়ে গেছে পুলিশ লীগে পরিণত হয়ে গেছে। 3 নম্বর, সচিবালয়। সচিবালয়ের মধ্যে আওয়ামী লীগ তো ঢুকেছে, আওয়ামী লীগ ঢুকেইছে। মাঝে মাঝে কিছু কিছু ক্ষেত্রে সচিবালয় চালাতে হলে অভিজ্ঞ মানুষের দরকার হয়। সেক্ষেত্রে কিছু ওই দাদাদের দেশ থেকে কিছু আমদানিও করেছে সচিবালয়। কিছু কিছু জায়গায় তাদেরকে চাকরি দিয়েছে, রেখেছে। উপরস্তরে যদিও মন্ত্রীরা করেছে, নিয়ন্ত্রণ করেছে, কিন্তু নিচে যারা ছিল তারা আওয়ামী লীগ আর ইন্ডিয়ান ইন্ডিয়ান মানুষ যারা কর্মী হিসেবে এখানে এসেছে, অনেকটা রর এজেন্ট বলতে পারেন, এদেরকে নিয়েই সচিবালয় সাজিয়েছিল। সংসদের কি অবস্থা তো সবাই জানি। সংসদের কি অবস্থা হয়েছিল বিগত 16 বছরে, 17 বছর। নর্তকী থেকে লইয়া মানে কোনো জায়গা বাদ নেই। মানে অশিক্ষিত কুশিক্ষিত কতগুলো এনে এখানে ঢুকেছে, এমনভাবে সাজিয়েছে যাতে হাসিনার প্রশংসা ছাড়া, হাসিনা বদনাম যেন কেউ করতে পারে, হাসিনার বিরুদ্ধে যেন কেউ যেতে না পারে, বা ভারতের হাসিনা যাই করুক, দেশটাকে দেশটাকে বা ভারতের হাতে তুলে দেয়, যেটা করবে করুক, দেশ বিরোধী যতই কিছু করুক, যাতে কেউ কিছু বলতে না পারে, সেভাবে সাজিয়েছে সংসদ এবং মন্ত্রিসভা এবং সবকিছু এভাবে সাজিয়েছিল। কিন্তু সাধারণ মানুষ, আচ্ছা, একটা জায়গা আছে যেখানে 100% শতভাগ দলীয়করণ করা যায় না, সেটা হচ্ছে শিক্ষালয়, কলেজ, বিশ্ববিদ্যালয়। কেন করা যায় না? কারণ এখানে তো যারা প্রফেসর হবে তাদেরকে তো প্রফেসর হিসাবে ঢুকাতে হবে। ওখানে আওয়ামী লীগ, এখন আওয়ামী লীগের মধ্যেও যদি যোগ্য প্রফেসর না থাকে বা ছাত্রদেরকে পড়ানোর মতো, ছাত্রছাত্রীকে পড়ানোর মতো যদি সেই যোগ্যতা যদি না থাকে,
তাহলে কি, তাহলে এটা তো আর বাইরের দেশ থেকে এনে ঢুকাতে পারবে না, কারণ এখানে লোকাল যারা আছে, যে ছাত্রছাত্রী আছে, তাদেরকে তো পড়াতে হবে, তাদের সামনে লেকচার দিতে হবে। ওই ক্ষেত্রে গিয়ে এই জায়গাটাতে 100% দলীয়করণ করতে পারে না, যার কারণে উপরের লেভেলে কিছু হয়তো দলীয় দলীয় মানুষ রাখলেও, দলীয় আওয়ামী লীগ থেকে কিছু রাখলেও, কিন্তু প্রফেসর থেকে লইয়া নিচের লেভেলের অনেক অনেক ক্ষেত্রে গিয়া এটা এখানে প্রায় বিএনপিও থাকে বা বিভিন্ন দলের সমর্থকরা থাকে। এই একটা জায়গায় 100% কোনো সরকার, এই সরকারগুলো কোনো সরকার একটা জায়গায় এসে শতভাগ দলীয়করণ করতে পারে না। এখন আসি মাস্টার মাইন্ডের ব্যাপারটা। মানুষের ভিতরে বিগত 16 বছর ধরে মানুষের ভিতরে আওয়ামী লীগ সরকারের প্রতি একটা এমন ক্ষোভ ছিল, বিশেষ করে জিনিসপত্রের দাম দিন দিন, তারপরে আছে ভারতের গোলামি, যেগুলো বাংলাদেশের মানুষের মাইন্ডসেট, বাংলাদেশের মানুষের যে স্বাভাবিক যে একটা সেন্ট থাকে, মাইন্ডসেট থাকে, সেটার বিরুদ্ধে সব কাজকর্ম হয়েছিল। যার কারণে মানুষের ভিতরে একটা খুব এমনভাবে জন্ম নিয়েছিল, যেটা যে কোনো মুহূর্তে ফাটবে, একটা বুম জন্ম হয়ে গেছিল সবার ভিতরে। তেমনি বিশ্ববিদ্যালয় কলেজগুলোতেও ছাত্রছাত্রীদের ভিতরেও এরকম ছাত্রলীগের যন্ত্রণায়, ছাত্রলীগ এমন এমন কাজ করেছে, বা ছাত্রলীগ যুবলীগ যারা এমন এমন কিছু কাজ করেছে, এমন অত্যাচার করেছে তাদের উপর, ছাত্রদের উপর, ইচ্ছা না হলেও তাদের দলের সাথে মিটিং মিছিলে যেতে হতো, বিভিন্নভাবে তাদেরকে, বিশেষ করে মেয়েদেরকে, আর নিরহ ছেলে যারা নাকি এখানে শুধু লেখাপড়া নিতে আসে, তাদেরকে তো এখানে মানে শিক্ষা ব্যবস্থাটাকে একেবারে নষ্ট, একেবারে নিম্নের শেষ নিম্নে নিয়ে গেছিল, এমন অবস্থা করেছিল। ছাত্রছাত্রীদের ভিতরেও প্রত্যেকটা ছাত্রছাত্রীর ভিতরেও এইসব কারণে, বা দেশের অবস্থা দেখছে সবাই, এরা বুঝতেছে লেখাপড়া যখন ওরা করছে, ওরা বিশ্ব সম্বন্ধে জানতে পারছে, বিশ্ব কিভাবে চলছে, কোন দেশ কিভাবে চলছে, সব কিছু এরা জানতে পারছে, ওদের দেশ কিভাবে চলছে, সব কিছু ওরা বুঝতে পারছে। যার কারণে আওয়ামী লীগ সরকারের প্রতি আস্তে 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 খুব বাড়তে তাদের ভিতরে একটা বুম সৃষ্টি হয়ে গেছিল ভিতরে। তেমনি এখন বিশ্ববিদ্যালয়ের বা কলেজগুলোতে যে প্রফেসররা ছিল, প্রফেসররা ভিতরেও কথাবার্তায়, তাদের ছাত্রদের সাথে কথাবার্তায়, যেটা ছাত্ররা বুঝতে পারে যে সবার ভিতরেও একটা আওয়ামী লীগ সরকারের প্রতি একটা অনীহা সৃষ্টি হয়ে গিয়েছিল। এর ভিতরে হঠাৎ করে উঠে এলো কোটার বিরুদ্ধে, যদি আসলেই যদি যারা আসলে মুক্তিযোদ্ধা, তাদের সন্তানদের জন্য যদি কোটা নির্ধারিত করত, তাহলে হয়তো ব্যাপারটা এত বড় হতো না। আসলে হয়েছে কি, এখানে কতগুলো বুয়া মানে চাকরি দেবে একজনকে, তার বাবাকে বানিয়ে ফেলেছে বুয়া মুক্তিযোদ্ধা। এখন একটা একটা সন্ত্রাসী, একজন সন্ত্রাসীকে পুলিশে ঢুকাতে হবে, বা কোনো একটা চাকরি দিতে হবে, সচিবালয়ে কোনো একটা চাকরি দিতে হবে, বা কোনো একটা উঁচু র্যাঙ্কের চাকরি দিতে হবে, তখন তার বাবাকে বানিয়ে ফেলেছে মুক্তিযোদ্ধা, মানে ভুয়া মুক্তিযুদ্ধ। এরকম ভুয়া মুক্তিযুদ্ধ তো বাংলাদেশে অনেক হয়েছে না। তারপরে সেই সূত্র ধরে তাদেরকে চাকরি ব্যবস্থা করে দেওয়া, এই ছিল মূল। এখন ছাত্ররা তো এগুলো বুঝেছে, ছাত্রছাত্রী যারা ছিল এগুলো তো, ওরা তো স্টাডি করেছে, ওগুলো দেখেছে, বুঝেছে, এদের সামনে তো সবকিছু ঘটেছে। যার কারণে এরা চিন্তা করলো যে যদি এইভাবে যদি চলতে থাকে, তাহলে আমাদের ভবিষ্যৎটা অন্ধকার, আমরা আর লেখাপড়া করে কি লাভ এদেশে, আমাদের ভবিষ্যৎটা তো সম্পূর্ণরূপে অন্ধকার। আমরা যে এত কষ্ট করে, মা বাবার পয়সা খরচ করে এত কষ্ট করে যে লেখাপড়া করছি, এটার তো কোনো ভবিষ্যৎ দেখছি না। তখন তাদের ভিতরে আগে থেকে তো খুব ছিল
অনেক ক্ষেত্রে বাংলাদেশের পরিস্থিতি সবাই মাইন্ডে নিচ্ছে না। প্রতিদিন একটা না একটা ঘটছে আওয়ামী লীগ সরকারে। প্রতিদিন একটা এদিকে খুন হচ্ছে, ওদিকে মেয়ে রাহাজানি হচ্ছে, ধান্দাবাজি হচ্ছে, তারপরে দর্শন হচ্ছে। এগুলা নিয়ে এমনি তো সবার ভিতরে খুব জমেছিল ভিতরে। মানে একটা আওয়ামী লীগের প্রতি একটা অনীহা এসে গিয়েছিল। তার ভিতরে যখন এটা এসেছে, তখন এরা যখন বুঝতে পেরেছে যে আমাদের ভবিষ্যতের অন্ধকার, এখন তো আমাদেরকে দাঁড়াতেই হবে। তখন এরা কয়েকজনে মিলে এই যে দাঁড়ালো, মাহফুজ এবং অন্যান্য যারা, এখান থেকে শুরুটা হয়েছিল, এখান থেকে গোড়া থেকে শুরু হওয়ার পর এখন আস্তে আস্তে এই জিনিসটা যখন দেখছে যে এটা রিগেল একটা বিষয়, ছাত্রছাত্রী যখন দেখলো এটা একটা তাদের ভবিষ্যতের জন্য একটা রিগেল বিষয়। ওরা সবাই তো জানে সরকার কি করছে, কেন করছে। সবাই তখন আস্তে আস্তে এদের এদের সাথে জয়েন হয়ে গেছে। এদের সাথে আস্তে আস্তে জয়েন হতে হতে ক্রমান্বয়ে মিছিলটা একটু তাদের ছাত্রদের দলটায় আস্তে আস্তে একটু বড় হতে লাগলো। বড় হতে হতে সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়, বা তারপর ওখান থেকে কলেজ থেকে, তারপরে সিটাং থেকে ঢাকা, মানে সারা বাংলাদেশে এভাবে সারা বাংলাদেশে আস্তে আস্তে ছড়িয়ে পড়েছিল। শান্তিপূর্ণভাবে সবকিছু হচ্ছিল, কিন্তু আগুনটা উঠছে তখন যখন এদের উপর নির্যাতন শুরু হয়ে গেছে। আওয়ামী লীগের গুলিগালা শুরু হয়ে গেছে। এদের উপর বিভিন্নভাবে অত্যাচার করা হচ্ছে পুলিশ লীগ দিয়ে। তারপর অবশেষে মিলিটারি নামালো, র্যাব, মানে যা কিছু সরকারের পক্ষে যা কিছু করার সব কিছু করে দেখেছে, দমাতে পারেনি। এরপরও হাসিনাকে পতন হতো, হাসিনাকে পদত্যাগ করতো, দেশ ছেড়ে ফালাতো না, কখনো না। সবাই মনে করে ওয়াকার হাসিনাকে ফালাতে বাধ্য করেছে, অনেকটা মিথ্যা কথা। আমি মনে করি না সেটা। যে যেটা মনে করবে করুক। মনে আছে যখন হাসিনা পতনের 1 সপ্তাহ 10 দিন আগের কথা বলছে, বাংলাদেশের এই যে মিছিল মিটিং, এগুলা, এই যে আন্দোলন, ছাত্রদের যে আন্দোলন, এটা বাংলাদেশের গণ্ডি পেরিয়ে দেশের বাইরে চলে গেছে। আমেরিকা, মধ্যপ্রাচ্য সহ লইয়া সব জায়গায় এটা ছড়িয়ে গেছে। মানুষ, রেমিটেন্স যোদ্ধারা যারা বাইরে আছে, ওরা তো রেমিটেন্স দেওয়া, টাকা পয়সা দেওয়া বন্ধ করে দিয়েছে। 1 নম্বর, বাংলাদেশের অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। আমদানি রপ্তানি বন্ধ হয়ে যাচ্ছে, গাড়ি ঘোড়া চলতে পারছে না। তার ভিতরে হয়েছে কি, সবচেয়ে বড় যেটা বিষয় হয়েছিল সেটা হচ্ছে কালকাতার মধ্যে ছাত্রদের পক্ষে কলকাতার অনেক ভার্সিটি এবং কলেজের ছাত্রছাত্রীরা নেমে গিয়েছিল। তাদের উপরে সে একই স্টাইলে পুলিশ নির্যাতন করেছিল, তাদেরকে অ্যারেস্ট করেছিল, নিয়ে গেছিল, এবং মমতার বিরুদ্ধে ছাত্ররা অনেকটা মমতার বিরুদ্ধে চলে যাচ্ছিল। মানে ওখানেও অ্যাকশনটা শুরু হয়ে গেছিল। তখন মোদির ভিতরে একটা বই অবশ্যই লেগেছে, তারা খবর নিচ্ছে না সব জায়গায়, বাংলাদেশে কোথায় থেকে কি হলো। মোদির একটা বই ছিল যে যদি এমনিও তো মোদির বিরুদ্ধে এখনো বাংলাদেশটা হাসিনা যেভাবে চলে এসেছে, মোদি তো সেভাবে চালাচ্ছে এতদিন। ঠিক আছে, একটা মানে কিছু মানুষকে সুবিধা দিয়ে বাকি সবাইকে একটা মানে ইয়ার উপর রেখেছে, সবার একটা জুলুম অত্যাচার করে দেশ চালাচ্ছে। তো সবার ভিতরে, ওখানেও তো সবার ভিতরে খুব আছে, ওখানে মোদির প্রতি যথেষ্ট খুব রয়ে গেছে ভিতরে, তো এদের ভিতরে খুব রয়ে গেছে সব জায়গায়, শুধু কালকাটা বলে কথা না, অনেক জায়গায় আছে। কালকাটাতে অনেক কম হওয়ার কথা, কালকাটা তো অন্তপক্ষে মুসলমানদের উপর সেরকম অত্যাচার করা যায় না। অন্যান্য জায়গায় তো মুসলমানদের উপর অনেক অত্যাচার হয়। এখন কালকাটাতে যখন ছাত্ররা, কলেজ ভার্সিটির ছাত্ররা যখন আমাদের দেশের ছাত্রদের পক্ষে হয়ে নেমেছিল, যখন তাদেরকেও দমাতে পারছে না, তখন মোদির ভিতরে একটা ভয় ঢুকে গিয়েছিল
যে যদি এই যে বাংলাদেশের মতো এটাও যদি ভারতের সব জায়গায় ছড়িয়ে যায়, তখন তো সেটা আস্তে আস্তে মোদির জন্য এটা অশনি সংকেত। মোদিরও তো এখানে হয়তো পতন হয়ে যেতে পারে, সেই বইটা ঢুকে গিয়েছিল। যার কারণে তাড়াতাড়ি করে সেনাপ্রধানকে ইন্ডিয়া থেকে বলা গিয়েছিল, আমার ধারণা এরকম, ইন্ডিয়া থেকে বলেছিল এটা আপাতত এটার থামাও, হাসিনাকে আপাতত বা এদিকে ফাটিয়ে দাও, পরে যেটা হবে দেখা যাবে। হলো তাই। এরপর আমাদের বাংলাদেশিদের, সাধারণ মানুষের ভাগ্য অনেক ভালো যে ডক্টর ইউনূসের মতো একজন মানুষকে আমরা পেয়েছি। এই ডক্টর ইউনূস না হলে এতদিন বাংলাদেশ আবার হাসিনা ফেরত না আসলেও মোটামুটি আবার সব কিছু আওয়ামী লীগের নিয়ন্ত্রণে চলে আসতো। সেনাপ্রধান যদি কমাতে নিত বা বা অন্য কিছু করে, কোনো একটা কু করে বা কোনো একটা কিছু করে, যেভাবে হোক হাসিনা আবার ফিরে আসতো। আওয়ামী লীগকে এইভাবে নিষিদ্ধ করা কি সম্ভব ছিল? কখনো ছিল না। এটা ডক্টর ইউনূস ইমেজ এবং বিশ্বমে যে একটা ইমেজ আছে, সেই ইমেজের কারণে অনেকে অনেক কিছু করতেও করতে পারছে না। ডক্টর ইউনূস সেটা জানে, সে অনেক গভীর জলের মাছ। আমাদের উচিত তাকে সব দিক দিয়ে সহযোগিতা করা। তিনি অনেক কথাবার্তা বোঝেন না, একটা সাধারণ মানুষের মতো একদম কথাবার্তা বলে, কিন্তু অনেক গভীর জলের মাছ তিনি। অনেক গভীর থেকে এমন কোনো কথা বলে না যেটা কোনো দলের বিরুদ্ধে যায় বা কোনো কিছুর বিরুদ্ধে যায়, এরকম কোনো কিছু বলে না। আর তিনি করবেনই সব। আস্তে 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 তিনি সব কিছু সব ঠিকই করবেন, কিন্তু একটু সময় দিতে হবে তাকে। যেমন আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, আস্তে আস্তে আর বাকিগুলো। এই যে অনেকের ভিতরে একটা প্রশ্ন আসে যে আওয়ামী লীগ সব জায়গায় তো এখন আওয়ামী লীগ রয়ে গেছে। ভাই, এখন কোনো কিছুকে যদি পরিবর্তন করতে হয়, তাহলে তো কলাপস করবে দেশের আইন শৃঙ্খলা সব কিছু কলাপস করে ফেলবে। দেশটা তো চলে না এইভাবে। এটা ইউনূস সরকার ভালো করে জানে। একটা অফিসের কথা বলি, একটা অফিস যদি মনে করে একজনের জায়গায় যদি বস আরেকজন আসে, অফিসে যদি কর্মচারী সবাইকে যদি বের করে দেয়, অফিস চলবে? অফিস তো চলবে না। তাদেরকে নিয়ে ইউনূস সরকার একটা কথা বলেছিল, মনে আছে? বলছে আমি চেষ্টা করব তাদেরকে আমাদের দলে নিয়ে আসার জন্য। আওয়ামী লীগ তো তোমাদের ঘরের পাশেও আছে, তোমাদের গ্রামও আছে। ছাত্রলীগ তোমার ঘরে ঘরে গ্রামে সব জায়গায় আছে। তোমরা কি পারছো তাকে বের করে দিতে? আমি বের করে দিতে পারছি না। আমি চেষ্টা করবো তাদেরকে আমার দলে নিয়ে আসতে। যদি পারি ভালো, ওরা যদি আমার দলে চলে আসে তো আলহামদুলিল্লাহ। আর যদি না আসে, আমি তাদেরকে বিচার পুলিশের হাতে তুলে দেবো, আইনের হাতে তুলে দেবো। এই যে কথাটা বলেছিল, এটা একটা সংকেত ছিল সবার জন্য। মানুষ যাতে এটা মনে না করে যে উনি কিছু করছেন না, করবেন আস্তে আস্তে। এভাবে সব কিছু করা যায় না। সব কিছু একসাথে করতে গেলে অনেক কিছু হিতে বিপরীত হয়ে যায়। যার কারণে তিনি যেটা করছেন, সবার উচিত তাকে সহযোগিতা করা। এখন মাস্টার মাইন্ডের ব্যাপারে একটু কথা বলি। এভাবে মাস্টার মাইন্ডটা তিনি ওখান থেকেই মাহফুজ মাস্টার মাইন্ড হিসেবে পরিচিত হয়ে আসছে। হঠাৎ করে কিন্তু এই মাস্টার মাইন্ড হঠাৎ করে এত বিতর্কিত কেন হয়ে গেল? তা আগের কিছু, যেদিন আওয়ামী লীগ যেদিন নিষিদ্ধ হয়, ওই নিষিদ্ধ হওয়ার পরে যে এরা জামাতেরা একটা মিছিল বের করেছিল, আনন্দ মিছিল, যেখানে বলেছিল গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগেরটাই নেই, এরকম একটা স্লোগান দিয়েছিল। এটা যে কোনো মানুষের মাইন্ডে লাগবে, কারণ এটা স্বৈরতান্ত্রিক একটা স্লোগান। এটা শেখ মুজিবের আমলে ছিল। শেখ হাসিনার আমলে এসে শেখ হাসিনার বাংলাদেশ, এটা এই ধরনের স্বৈরতান্ত্রিক একটা স্লোগান জামাতের কাছে আমরা আশা করিনি। এটা সবার মাইন্ডে লেগেছে, সব সাধারণ মানুষের মাইন্ডে লেগেছে যে গোলাম আজমের বাংলা বলতে, বাংলা এই স্লোগানটা দেওয়ার আগে গোলাম আজমের ব্যাকগ্রাউন্ড কি সেটা তো জানা উচিত ছিল। কিছুদিন আগে তো জামাত নিষিদ্ধ ছিল, হঠাৎ করে ঠিক আছে তোমরা ছাত্রদের সাথে তোমার ওই
আন্দোলনের মধ্যে তোমরাও ছিলে আন্দোলনে। ছাত্রলীগ শিবির ছিল, এটা কেউ অস্বীকার করছে না। সব কিছুতে ছাত্রদের সাথে শিবির, পাশাপাশি শিবির হয়েছিল। শিবির তারপরে জামাত সবাই এরা তো ছিল, এটা তো কেউ অস্বীকার করছে না। কিন্তু গোলাম আজমের বাংলায় এই শব্দটা, এই স্লোগানটা দেওয়ার আগে চিন্তা করা উচিত ছিল। এত তাড়াতাড়ি উঠে গেলে তো হয় না। এটা স্বৈরতান্ত্রিক একটা স্লোগান। বাংলা গোলাম আজমের নয়, বাংলা হচ্ছে 18 কোটি মানুষের। এই এইরকম এটাই আপনাদের ভিতরে, এই মাইন্ডের মধ্যে এটা রাখতে হবে। কারো বাংলাদেশ এটা কারো বাপের না, বাস। আপনি যে দলেই করেন, শুধু মাইন্ডে এটা রাখতে হবে, এই দেশটা কারো বাবার না, বাস। ওই জিনিসটা, ওই স্লোগানটা মাইন্ডে লেগেছিল মাহফুজের, আমার যতটুকু ধারণা। মাহফুজের মাইন্ডে এটা লেগেছিল। মাহফুজ না, অনেক অনেক মানুষ এর বিরুদ্ধে কথা বলেছিল। তো মাহফুজের একটু মানে একটু ধৈর্য ধরে, একটু মাহফুজের একটা ভুল ছিল, সে এটার রিয়েকশন দিতে গিয়ে তিনি পুরো বিতর্কিতভাবে একটা মন্তব্য করে ফেলেছে, বা ফেসবুক বা পোস্ট একটা দিয়ে। মাহফুজের উচিত ছিল যে সে যে একটা বক্তব্য দিচ্ছে, বা সে সে একটা এমন একটা জায়গা আছে যেটা সেন্সিটিভ, গুরুত্বপূর্ণ একটা জায়গায় সে আছে সরকারের মধ্যে। তার একটা বক্তব্য দেওয়া, তার একটা মন্তব্য, তার একটা বক্তব্য, তার একটা এই কি বলেন ফেসবুক পোস্ট, যেটা বলেন, সব কিছুই সব কিছু তার অনেক চিন্তা ভাবনা করে দেওয়া উচিত। কারণ সে একটা গুরুত্বপূর্ণ বা জায়গার মধ্যে সে অবস্থান করছে। যেমন তেমন একটা বক্তব্য দিয়ে দিলে হবে না। সেই যে একজন মাস্টার মাইন্ড, তাকে বলেছে না যে ডক্টর ইউনূস পরিচয় করে দিয়েছে না মাস্টার মাইন্ড হিসেবে। তো মাস্টার মাইন্ড হিসেবে যদি তিনি আসলে মাস্টার মাইন্ড হন, তার চিন্তাধারাই ওইটা তো আমরা দেখতে পাবো। কেন শুধু শুধু গিয়ে বোতল খাচ্ছ? হ্যাঁ, আপনি কেন শুধু শুধু গিয়ে বোতল খাচ্ছেন ভাইয়া? ওইটা তো আপনার দায়িত্ব ছিল না? ওইটা কি আপনার দায়িত্ব ছিল ওখানে যাওয়া? এটা তো আপনার মন্ত্রণালয়ে পড়ে না, এটা তো শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব। আপনি কেন গিয়েছিলেন? গিয়ে বোতল কেন খাচ্ছেন? আর একতরফাভাবে কারো দোষ দেওয়া এটাও উচিত না। আপনার যেহেতু একটা গুরুত্বপূর্ণ জায়গায় আছেন, সাংবিধানিক একটা জায়গায় আছেন, আপনি যেখানে আছেন ওখান থেকে আপনাকে কিছু বলতে হলে অনেক চিন্তা ভাবনা করে আপনি যেটা বলবেন এটার রিয়েকশন কি আসতে পারে। একটা খাতা কলম নিয়ে আগে আপনাকে বসতে হবে। বসে আগে চিন্তা করতে হবে যে আমি এই কথাটা বললে এটা রিয়েকশন কি আসতে পারে। ওইটা আগে আপনাকে চিন্তা করতে হবে। তারপর আপনি কোনো একটা কিছু বলতে পারবেন। আপনি হয়তো বলতে পারতেন যে জামাতের কাছে আমরা এরকম একটা স্বৈরতান্ত্রিক স্লোগান আমরা আশা করিনি। ঠিক আছে? আর হয়তো আপনি আপনি হয়তো আপনার আমরা জানি এখানে এখন সব তো এখনো আওয়ামী লীগের সবাই আছে। সবকিছু আওয়ামী লীগেরই নিয়ন্ত্রণে আছে এখনো সবকিছু। সরকার যদিও উপরে কিছু ইউনূস সরকারের যদি উপরে কিছু কাউ কাউকে নিয়ে থাকলে আপনাদের মতো যাদেরকে নিয়েছে, মনে করেন ওই মন্ত্রী পর্যায়ে যাদেরকে নিয়েছে, ওরা ছাড়া বাকি সবাই তো পুলিশে বলেন, মিলিটারিতে বলেন, তারপরে আপনার এই প্রেসিডেন্ট সহ সবাই তো আওয়ামী লীগের। তো পুরো দেশটা তো এখনো আওয়ামী লীগের কন্ট্রোল আছে। এমন একটা পর্যায়ে এসে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরে রিয়েকশন নিষিদ্ধ করার সাথে সাথে রিয়েকশন কি আসে সেটা দেখা উচিত ছিল। এমন রিয়েকশন করার এইরকম রিয়েকশন আসার আগে হঠাৎ করে জামাতের থেকে মিছিল থেকে গোলাম আজম বাংলা এর এই আওয়ামী লীগের গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগেরটাই নাই, এরকম একটা স্বৈরতান্ত্রিক স্লোগানটা কেউ আশা করেনি। এটা একটা সরকারকে চাপে ফেলেছে, অবশ্যই চাপে ফেলেছে। কারণ চারিদিকে এখনো 26 লক্ষ ভারতীয়রা এখনো বাংলাদেশে আছে। এই 26 লক্ষের মধ্যে অর্ধেক হচ্ছে অথবা রর এজেন্ট, অর্ধেক অন্তপক্ষে। এছাড়াও ভারতে আপনি একটাও ভাবেন না বাংলাদেশের দালাল, কিন্তু বাংলাদেশে হাজার হাজার ভারতীয় দালালরা আছে না? তো সব কিছুর ভিতরে মানে 32টা দাঁতের ভিতরে আপনারা আছেন।
৩২টা জাতির ভিতরে সরকারটা আছে। ৩২টা জাতির ভিতরে একটা জিলবার মতো সরকারটা আছে। ঠিক আছে? ওই অবস্থায় অনেক স্লোগান দেওয়ার সময়, অনেক কথাবার্তা বলার সময় একটু সংযম, সবার ভিতরে একটু কি ধৈর্য ধারণ করা উচিত ছিল। এখন এই একটা কারণে জামাত এবং ছাত্রদের ভিতরে এই যে কাদা ছোড়াছুড়ি হচ্ছে বা বিরোধ সৃষ্টি হয়ে গেছে, এটা অবশ্যই ঠিক হওয়াটা দরকার। দেশের জন্য অন্তপক্ষে, দেশের জন্য, সবার জন্য। বিএনপিতে চলে গেছে। বিএনপির ভিতরে বর্তমান বিএনপির ভিতরে জিয়া রহমান নেই। জিয়া রহমান উপস্থিত নেই। জিয়া রহমানের কোনো চরিত্র এখন বিএনপির ভিতরে নেই, 100% নেই। এটা ধরে নেন। জিয়া রহমান কখনো জিয়া রহমানকে মরতে হয়েছে একমাত্র ভারতের কারণে। ঠিক আছে? জিয়া রহমানের ভিতরে কখনো বা এই জিয়া রহমান একজন দেশপ্রেমিক মানুষ ছিলেন, দেশপ্রেমিক। সে কখনো যা কিছু করেছে অনেক ক্ষেত্রে ভারতের বিরুদ্ধে গিয়েছে, অবশ্যই গিয়েছে, যার কারণে তাকে মরতে হয়েছে। এখন আমাদের ইউনূস সাহেব অনেকটা জিয়া রহমানের পথে চলছে। জিয়া রহমান যেভাবে চলেছিল প্রথমে এসে দেশটাকে কিভাবে উন্নয়ন পথে নিয়ে যাওয়ার জন্য, যেন আমরা প্রবাসে যারা আছি, আমরা আমাদের এই প্রবাসে থাকার এটা অবদানটা ছিল জিয়া রহমানের। এটা কেউ অস্বীকার করতে পারবে না। নম্বর 2, আগে দুইবার দান হতো বাংলাদেশে। প্রত্যেকটা জায়গায় খাল কেটে দান ৩ বার হওয়ার, যে একটা ৩ মৌসুম দান হওয়ার যে একটা করেছে, সিস্টেম করেছিল, এটা জিয়া রহমানের অবদান। আরো অনেক কিছু দিয়ে জিয়া রহমানের অবদান আছে বাংলাদেশে। ঠিক আছে? এই যে এখন ডক্টর ইউনূস সাহেব আস্তে আস্তে একটু করে আমি যা কিছু দেখছি জিয়া রহমানের পথে চলছে। তবে জিয়া রহমানের এত জনপ্রিয়তা ছিল না যতটুকু ডক্টর ইউনূসের আছে সারা বিশ্বময়। এমনকি ট্রাম্প শুদ্ধ লইয়া সবাই, আরো শুধু আমেরিকা বলে কথা নয়, সারা বিশ্বের মধ্যে এই ডক্টর ইউনূসের আলাদা একটা ইমেজ আছে। সেটি চীন বলেন, জাপান বলেন, যেখানে বলেন। ডক্টর ইউনূসের জাপানের বইতে ডক্টর ইউনূসের জীবনী পড়ানো হয়। ঠিক আছে? আপনি দেখেন না। তো এমন একটা মানুষকে যদি কেউ সহযোগিতা না করে, বিএনপি তো ওখানে চলে গেছে। কোথায়? কেউ বলছে বিএনপির ভিতর বড় বড় নেতা যারা আছে ওরা ভারতের ওই রর ইয়ার মধ্যে ভরে গেছে, রর কপরে ভরে গেছে। মানে ওই নারে কেলেঙ্কারি কতগুলো টাকা না, এটা হানি ট্রাপস, যেটার ইংলিশের মধ্যে হানি ট্রাপস বলে, ওই আর কি, ওইটার ভিতর ঢুকে গেছে অনেকে, যার কারণে আসলে মেন কথা হচ্ছে যে এখানে বামপন্থী আওয়ামী লীগের বিএনপির ভিতরে বামপন্থী কতগুলো তো সরাসরি বামপন্থী। আগে আগে সে কি করতো, ফখরুল ফখরুল তো বামপন্থী রাজনীতি করতো। তো এরকম বামপন্থী রাজনীতিবিদকে নিয়ে কি আপনি ডানপন্থীতে ভালো করে চালাতে পারবেন? ঢুকে গেছে বামপন্থী মানে ভারতের দালাল, এটা বলতে হবে। এটা আর বলার অপেক্ষা রাখে না। যাকগে, ওরা যখন ভারতের দালালি করছে এই সময় আমাদের উচিত, যারা দেশপ্রেমিক তাদের উচিত দেশকে ঠিক রাখতে হলে ডক্টর ইউনূসকে সহযোগিতা করা। জামাত, বিএনপি এবং অন্যান্য যে ইসলামিক দল যারা আছে, যারা দেশকে ভালোবাসে, দেশের জন্য বা ভারত বিরোধী যারা, বলতে গেলে ওরা সবাই দেশপ্রেমিক। দেশপ্রেমিক হতে হলে আপনাকে ভারত বিরোধী হতেই হবে। এটার অন্য কোনো অপশন নেই। কারণ ভারত আমাদের সাথে যা কিছু করেছে এখন থেকে নয়, তখন থেকে। একদিন ওইটা নিয়ে একটা ভিডিও বানাবো লম্বা করে, লম্বা হয়ে যাবে অনেক ভিডিও, এটা অনেক লম্বা হবে। ভারতের যদি স্টোরি তুলতে যাই একটার পর একটা, তখন থেকে, এটা যুদ্ধের আগে থেকে কখন কি হয়েছিল, কে কি বলেছিল, এটা এই বাংলাদেশে যেটা যুদ্ধ হয়েছে, এটা তো নেহরুর পরিকল্পিত। এটা নেহরু কিভাবে পরিকল্পনা করেছিল, বাংলাদেশ কিভাবে যুদ্ধ হবে, এগুলো সব তো পরিকল্পিত। একদিন ভিডিও একটা করবো ইনশাল্লাহ, যদি সময় পাই। তবে আজকে আমি আর বেশি কথা বলছি না, সবাইকে অনুরোধ করব। আমি আসলে কোনো ইউটিউবার নই, প্রফেশনাল ইউটিউবার বলতে কোনো কিছু আমি নই। আমি থাকি বাইরে, দেশের বাইরে, ছোটখাটো একটা ব্যবসার মধ্যে জড়িত আছি। কোনোরকম আল্লাহ করে নিজের পেটটা চালাই। এটা হচ্ছে বন্ধুদেরকে নিয়ে একটা বসে একটা কি
গল্প করে না অনেকে? বন্ধু-বান্ধব নিয়ে গল্প করে যেরকম, ওইরকমই আপনাদেরকে নিয়ে একটু গল্প-সল্প করলাম, একটু আলোচনা করলাম। যদি মন চায়, যদি আমার কথাবার্তা ভালো লাগে, ভিডিওটা একটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক দিয়ে দিবেন, বেল আইকন মেরে দিবেন, আর দোয়া করবেন। আর যদি ভিডিও ভালো লাগে কমেন্টে একটু জানাবেন, আমি উৎসাহ পাবো। তো দোয়া করবেন। আমি চাই সবাই, যারা দেশপ্রেমিক, সবাই এক এক প্ল্যাটফর্মে চলে আসুক। সবাই আসলে আমরা সবাই দোয়া করি এটাই। কামনা করি, দোয়া করি। সবাই এক প্ল্যাটফর্মে এসে ডক্টর ইউনূসকে একটু সহযোগিতা করি। যাতে সে যে প্ল্যানিং নিয়ে দেশটা চালাতে চাচ্ছে, আস্তে আস্তে অগ্রসর হতে চাচ্ছে, সে যেন সেটা করে বিদায় নিতে পারে। কমপক্ষে ৫ বছর তাকে সময় তো দিতে হবে। এখন সে যদি স্বেচ্ছায় যদি নির্বাচন দিয়ে চলে যায়, তাহলে তাকে ধরে রাখারও আমরা চেষ্টা করব ধরে রাখতে। না পারলে সেটা আমাদের কপাল। যাক, আল্লাহ ভরসা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।